যে জুডিশিয়ারিকে ভয় দেখাতেই কি এটা করলো? 500 লুঙ্গি বাহিনী ওই জজ কোয়ার্টারে ভাঙতে পৌঁছে গেছিল। এটা তো ডাইরেক্ট গণতন্ত্রের প্রথম স্তম্ভের উপর আঘাত। সুতরাং বারে বারে আমরা দেখেছি এই তৃণমূল সরকারের রাজত্বে জুডিশিয়ারি নিরাপদ নয়, বিচারপতিরা নিরাপদ নন। দাদা, কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা আদালতে মঙ্গলবার যোগে বোমাতঙ্ক এবং ইমেল ঘিরে যে চাঞ্চল্য ছড়িয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, বিষয়টা তদন্ত সাপেক্ষ। এই ধরনের যে হোক্স কল পরপর একই দিনে পরপর 7টা জেলা আদালতে এই ধরনের বোমাতঙ্কের যে উড়ো হোক বা ভিত্তিহীন যাই বলুন না কেন, যে খবর গেছে তার উপর বেস করে একটা আতঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল। এখন তো অবশ্যই রাজ্য সরকারের পুলিশ বাহিনী বলেছে তারা তদন্ত করছে, তারা নাকি খুব অল্প সময়ের মধ্যেই যারা এর পিছনে রয়েছে তাদেরকে নাকি ধরে ফেলবে। কিন্তু আসলে কি জানেন তো, সমস্যাটা তৈরি হয় এখানে, এই যে হোক্স কলগুলো যেগুলো হয় এরকম প্যাটার্ন থাকে না। সাধারণভাবে দেখা যায় যে কখনো এর আগেও আমরা দেখেছি ইন্ডিয়ান মিউজিয়াম এই ধরনের কল গিয়েছিল, এর আগেও বিভিন্ন সময় কখনো ভিক্টোরিয়ায় এই ধরনের গেছে। কিন্তু ঠিক যেদিন সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের এসআইআরকে সঠিক পদ্ধতিতে পরিচালনা করার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের উপর আস্থা না রেখে বাধ্য হলো বিচার বিভাগীয় অফিসারদের এর মধ্যে এঙ্গেজ করতে, ঠিক তার পরের দিন দুর্গাপুর থেকে শুরু হয়ে আসানসোল হয়ে ব্যাংশাল হয়ে পরপর 7টা ঠিক আদালতেই এই ধরনের হোক্স কল গেল। এটা স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রশ্নের জন্ম দেয়, যার মধ্যে সবচেয়ে বড় যেটা উল্লেখযোগ্য প্রশ্ন হিসেবে উঠে আসছে যে জুডিশিয়ারিকে ভয় দেখাতেই কি এটা করলো? কারণ এর আগে দেখা গেছে শাসক দল কিন্তু বারে বারে জুডিশিয়ারিকে চাপ বা ভয় দেখানোর চেষ্টা করেছে। আমার মনে পড়ে যাচ্ছে যে কোনো একটি ঘটনায় অভিষেক ব্যানার্জির পরিবার সম্পর্কে একটি কমেন্ট করার জন্য কোনো একটি মামলা ডায়মন্ড হারবার কোর্টে হয়েছিল। তো সেখানে অপরাধীদের যখন প্রডিউস করা হয়, যেহেতু সেটা শনিবার ছিল, জজ সাহেব পিসিতে না দিয়ে জেসিতে বলেছিল 1 রাত জুডিশিয়াল কাস্টাডিতে থাকবে, পরদিন স্পেশাল কোর্টে প্রোডাকশনের পর বড় জজ সাহেব সিদ্ধান্ত নেবেন। একটা ভুল বার্তা রটে গেছিল যে পিসি রিজেক্ট হয়েছে, তাতে করে প্রায় 500 লুঙ্গি বাহিনী ওই জজ কোয়ার্টারে ভাঙতে পৌঁছে গেছিল। সুতরাং বারে বারে আমরা দেখেছি এই তৃণমূল সরকারের রাজত্বে জুডিশিয়ারি নিরাপদ নয়, বিচারপতিরা নিরাপদ নন, তাদের উপর বারে বারে বিভিন্ন ভুল প্রভাব বা চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ঘটনা ঘটলো, আমরা দেখেছি যে এর আগে ফেসবুকে একটা কার্টুন পোস্ট করায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে 6 ঘন্টার মধ্যে এই কলকাতা পুলিশ গিয়ে কলার ধরে টানতে টানতে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল। তখন কিন্তু তাদের আইপি ট্র্যাক করে ঠিক ওই কম্পিউটারের মালিকের কাছে পৌঁছে যেতে একদিনও, মানে অর্থাৎ 24 ঘন্টাও সময় লাগেনি। এর আগে আমরা দেখেছি শর্মিষ্ঠা, যে পুনের ল কলেজের ছাত্রীটি, তিনি একটা পারপোর্টেড একটা হেড স্পিচ পোস্ট করার জন্য 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে পুনে গিয়ে তাকে এই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তুলে নিয়ে এসেছিল, একটা বাচ্চা মেয়ে ছাত্রীকে। আর এখানে দেখুন 7টা আদালতে এই ধরনের হোক্স কল গেছে, এখনো পর্যন্ত একজন গ্রেফতার হয়েছে বা একজনের আইডেন্টিটি বা কোনো মেশিনের আইপি অ্যাড্রেস যেখান থেকে এই ধরনের কলগুলো বা মেসেজগুলো ইমেলগুলো এসেছিল, একটা আইডেন্টিফাই হয়েছে। দেখুন, এই মমতা ব্যানার্জি খুব পরিষ্কারভাবে বুঝে গেছেন যে তার যে সাধের যে এই মৃত শিফটেড মাইগ্রেটেড ভোটারের যে কালেকশনটা, যে ভোটগুলো তারা ক্যালকুলেশন করে দুপুর 4টের পর বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত দিতেন, সেই ভোটগুলো এই মুহূর্তে আর ভোটার লিস্টে নেই, ভোটার লিস্ট থেকে বেরিয়ে গেছে। তাই ক্ষমতা বা ইচ্ছা থাকলেও ফলস ভোটিং করা মমতা ব্যানার্জির সাধ্যের বাইরে চলে গেছে। তাই আলটিমেট শেষ উপায় হিসাবে মমতা ব্যানার্জি জুডিশিয়ারিকে, আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে উনি কিভাবে গিয়ে শ্যাম দিওয়ানের মতো লয়ারকে হায়ার করা সত্ত্বেও তিনি নিজে গিয়ে জুডিশিয়ারিকে ইমপ্রেস করার চেষ্টা করেছিলেন। দাদা, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তিনি তো জানিয়েছেন যে বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একবারে রাজ্য সরকার বদ্ধপরিকর। কিভাবে বদ্ধপরিকর? প্রথমত, নন্দিনী চক্রবর্তী নিজেই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রেরিত। উনি এই এসআইআর এর কাজে কি সদর্থক ভূমিকা নিয়েছেন সেটার আলোচনা করার অবকাশ রাখে না। পুরো রাজ্য প্রশাসন মিলে প্রথম থেকে পশ্চিমবঙ্গে এসআইআরটাকে কলুষিত করার চেষ্টা যেভাবে চালিয়ে গেছে, আপনি একটা কথা বলুন তো, আজ থেকে 3 সপ্তাহ আগে 50 লক্ষ
কেস পেন্ডিং ছিল, ফর্মেট ডিসপোজাল হয়নি। 3 সপ্তাহ পরেও একই সংখ্যা রয়ে গেছে। তার মানে কি? তার মানে এই নন্দিনী চক্রবর্তী চিফ সেক্রেটারি, তার আন্ডারেই তো এই সমস্ত অফিসারেরা কাজ করছিল। 3 সপ্তাহ ধরে মমতা ব্যানার্জির নির্দেশে এই নন্দিনী চক্রবর্তীর মতো অফিসারেরা পুরো এসআইআর এর কাজটাকে স্টপ করে রেখে দিয়েছিল। কারণ কি? যাতে ফরমেট ডিসপোজালগুলো না হয়, এসআইআরটা পশ্চিমবঙ্গে কলুষিত হয়ে পুরো ঘেটে হয়ে যায়, এই চেষ্টাটা করে গেছিল। তা সেই নন্দিনী চক্রবর্তী বলছে বিচার ব্যবস্থাকে সুরক্ষিত দেবেন। যদি উনি সত্যিই চান পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থাকে সুরক্ষিত করতে, 7টা জেলা আদালতে ইমেলের মাধ্যমে হোক্স কলস গেছে, বোমাতঙ্ক ছড়ানো হয়েছে, উনি এখনো পর্যন্ত একটা লোকেশন উনি ডিসক্লোজ করেছেন যে অমুক জায়গা থেকেই হোক্স কলটা এসেছিল, আমরা ওখানে যে পারপিট্রেটার, যে দুষ্কৃতী, তাকে আমরা খুব তাড়াতাড়ি ধরবো, কোনো স্টেটমেন্ট নেই। শুধু একটা লোক দেখানো, একটা ভরং, ওই সুপ্রতিম সরকার আর পান্ডেকে নিয়ে, ডিআইজি পান্ডেকে নিয়ে, পীযূষ পান্ডেকে নিয়ে বসে একটা লোক দেখানো ডায়লগবাজি, নেতা কথাবার্তা যে আমরা সুনিশ্চিত করবো। আরে সুনিশ্চিত করতে হলে অ্যারেস্ট করুন। 7টা জায়গায় 7টা ইমেল গেছে, যারা পাঠিয়েছে তাদেরকে আপনি 48 ঘন্টা হতে গেল, এখনো একজনকে অ্যারেস্ট করতে পারলেন না কেন? এটা তো ডাইরেক্ট গণতন্ত্রের প্রথম স্তম্ভের উপর আঘাত। সেখানে একজন একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কি করছেন? চিফ সেক্রেটারি একদম ব্যর্থ, অপদার্থ চিফ সেক্রেটারি। এই যে বোমাতঙ্ক, তার জেরে যে তল্লাশি, সেক্ষেত্রে আমাদের বিচার, আমরা দেখতে পাচ্ছি যারা বিচার চাইতে এসেছে, এবার যেই আদালতগুলোতে যে বিচার হওয়ার কথা ছিল সেগুলো তো স্থগিত হয়ে পড়ে গেছে, আইনজীবীরা বাইরে দাঁড়িয়ে রয়েছে। এই যে ক্যাম্পাসটা তৈরি হচ্ছে, এটা নিয়ে কি বলবো? অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। আজকে 12টা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি মিলিয়ে 12টা প্রদেশে এই এসআইআর এর কাজ চলছে। এমনকি কেরালা, তামিলনাড়ু, যেখানে এসআইআর চলছে, যেখানে বিজেপি সরকার নেই এবং যে সরকার রয়েছে তারা প্রাইমারিলি বিজেপি বিরোধী, অথচ দেখুন সেখানেও কোনো ডিসক্রিপেন্সি নেই। প্রথম থেকে মমতা ব্যানার্জি, যেদিন থেকে বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেদিন থেকে মমতা ব্যানার্জি এই এসআইআরকে ঘেটে দেওয়ার চেষ্টায় নেমেছেন। প্রথম বিএলওদের ধমকেছিলেন, আপনাদের মনে থাকবে, বলেছিলেন যে ইলেকশন কমিশন চলে গেলে কিন্তু আমাদের আন্ডারে চাকরি করতে হবে, প্রথম এটা দিয়ে শুরু। তারপরে কি করলেন? কন্টিনিউয়াসলি যারা ইলেকশন কমিশনের কাজে ছিল তাদেরকে প্রভাবিত করে, তাদেরকে দিয়ে যাতে ফর্মগুলোর ডিসপোজাল প্রপারলি না হয়, তার সাথে যেটা করলেন, ইলেকশন কমিশনের গাইডলাইনের মধ্যে যে ডকুমেন্টগুলো ছিল তার বাইরে গিয়ে অযোগ্য ডকুমেন্টগুলোকে উনি নেওয়া করালেন তার অফিসারদের দিয়ে, সেই প্রত্যেকটা ফর্ম অকারণে আটকে গেল। এবং সর্বশেষ দেখুন, সুপ্রিম কোর্টের কালকের যে অর্ডার এসছে, তাতে সুপ্রিম কোর্ট 3 নম্বর অনুচ্ছেদের রোমান 3 সাবপ্যারায় খুব পরিষ্কার বলে দিয়েছে যে এই যে যারা জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্টেড হচ্ছে, এদের কাজ কি হবে? এদের কাজ হবে ইলেকশন কমিশন নির্দেশিত যে 11টা ডকুমেন্ট এবং সুপ্রিম কোর্ট পরবর্তীকালে যে দুটো, অর্থাৎ আধার এবং মাধ্যমিকের অ্যাডমিট, যে দুটোকে অ্যাড করেছিল, এই ডকুমেন্টগুলো প্রপারলি সাবমিট হয়েছে কিনা 14 তারিখের মধ্যে, এবং এই যে বৈধ ডকুমেন্ট সেগুলোই দিয়ে এই ফর্মের অ্যাপ্লিকেশন করা হয়েছে কিনা, এইটা সম্পূর্ণভাবে দেখার দায়িত্ব দিয়েছে জুডিশিয়াল অফিসারদের। এর বাইরে দেওয়া কোনো ডকুমেন্ট অথবা 14/2/2026 পরে দেওয়া কোনো ফর্ম গ্রাহ্য হবে না, সুপ্রিম কোর্ট আর অর্ডারে পরিষ্কার বলে দিয়েছে। একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের রাজ্যে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে জঙ্গি ধরা পড়ছে, আবার আদালতে বোমাতঙ্ক, মানে যাদের ফোন করে মেল করে বোম হামলার হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ কি করছে? পুলিশ কি করছে দেখেননি? আলিপুরে পুলিশ কি করছিল? টেবিলের তলায় ঢুকে মাথায় ফাইল চাপা দিয়ে বসেছিল। টিকিয়াপাড়ায় পুলিশ কি করছিল? উড়ন্ত লুঙ্গির ছুটন্ত লাথি খাচ্ছিল। মুমিনপুরে পুলিশ কি করে? মাথায় হেলমেট নেই, সাদা টুপি পরে চলে যায়, পুলিশ লুকিয়ে গুমটির মধ্যে ঢুকে বসে থাকে। পুলিশ যা করছিল তাই করছে। শুনুন, পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন বলে কিছু নেই, পুরোটাই মমতা ব্যানার্জির দলদাসে পরিণত হয়েছে। আজকে পশ্চিমবঙ্গে একদম খুব ফ্যাক্ট হচ্ছে যে অনেক আইসি রয়েছে যারা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় স্নেহধন্য, তারা এসপিদের পাত্তা দেয় না, তারা ডিআইজিকেও পাত্তা দেয় না, তারা মমতা ব্যানার্জির চটি চেটে তাদের কাজ চালায়। সুতরাং পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন সিস্টেম টোটাল কোলাপস। পুলিশ প্রশাসন যেটা রয়েছে সেটা মমতা ব্যানার্জির তোলাবাজি সিন্ডিকেটকে ফ্যাসিলিটেট করার কাজ করে। সাধারণ মানুষের জন্য পশ্চিমবঙ্গে কোনো পুলিশ প্রশাসন নেই। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আমরা দেখতে পেলাম আমাদের রাজ্যের বিভিন্ন জেলার আদালতের বিচারপতিরা তারা এই এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। তারপরে এই বোমাতঙ্ক, এটা কাকতালীয় নাকি কোথাও একটা ষড়যন্ত্র আছে? দেখুন, আমি আবারও বলবো যে প্রকৃত তদন্ত হওয়া উচিত, দোষীরা ধরা পড়লে প্রকৃত কারণ জানা যাবে। কিন্তু আবারও যেটা বলছি যে এই ধরনের যে হোক্স কলগুলো, তার এরকম একটা প্যাটার্ন থাকে না। এখানে দেখুন, শুধুমাত্র আদালতগুলোতে বোমাতঙ্ক ছড়ানো হয়েছে, এবং কোন দিন? যার আগের দিন বিচার বিভাগের উপর একমাত্র সুপ্রিম কোর্ট আস্থা রেখেছে এই এসআইআর পদ্ধতি সম্পূর্ণ করার জন্য। কোনো রাজ্য সরকারি কর্মচারীকে তার মধ্যে এন্ট্রি দেয়নি সুপ্রিম কোর্ট। সুতরাং 2 হয় 22 হয়, নয় 4 হয়।
তার বাইরে তো অন্য কোনো অপশন থাকে না। বাকিটা তদন্তের মধ্যে যদি উঠে আসে, নন্দিনী চক্রবর্তীরা তাদের অনুপ্রেরণায় অনুপ্রেরিত তদন্তের মাধ্যমে যদি কিছু বার করতে পারেন, তখন জানা যাবে। নইলে বিজেপি সরকার যখন তৈরি হবে, আমরা প্রত্যেকটা অপরাধীকে গর্ত থেকে টেনে বার করে এনে কারাগারের পিছনে রাখবো। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 वनधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।